নমস্কার বন্ধুরা, পুনরায় আবার চলে এসেছি ইউকো ব্যাংক এমপ্লয়িজ ট্রাস্ট ফান্ডের কলকাতার যে বুকিং অফিস রয়েছে সেখানে। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনারা হোটেল বুকিং করতে চান এবং প্যাকেজ বুকিং করতে চান। তো যার জন্য এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সে ভিডিওটা একটু পুরনো হয়ে গেছে। তো পুনরায় আমি ইউকো ব্যাংক ট্রাস্ট ফান্ডের অফিসে চলে এসেছি এবং এখানে যিনি ম্যাডাম রয়েছেন দায়িত্বে, ওনার সাথে একটু ভালোভাবে আপনাদের আলাপ করিয়ে দেবো। প্লাস উনি কী কী পরিষেবা দেন, আপকামিং কী কী ওনার ট্যুর প্যাকেজ রয়েছে, সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিও। নমস্কার ম্যাডাম। ম্যাডাম, আগামী দিনে আপনার কী কী ট্যুর প্ল্যান আছে একটু যদি মানুষকে বলতেন, মানুষের তাদের প্ল্যান করতে একটু সুবিধা হতো। নর্মালি আমি সেপ্টেম্বরে তো বৈষ্ণোদেবী যাচ্ছি, শুধু বৈষ্ণোদেবী, ওটা তো আমাদের প্রায় কমপ্লিট সব গেস্ট নেওয়া। তারপরে সেপ্টেম্বরের শেষের দিকে দার্জিলিং, গ্যাংটক এটার প্যাকেজ আছে। ম্যাক্সিমাম লোক যেহেতু পাহাড়ে ধস নামে, গ্যাংটকটা রিস্ক নিতে চাইছে না, সেই জন্য শুধু ওটাকে দার্জিলিংয়ের মধ্যেই সীমাবদ্ধ আছে। আচ্ছা, সেটা একটা প্যাকেজ আছে। এছাড়া পুজোর সময় যেটা প্যাকেজ আছে, গত বছরের মতো এবছরেও হরিদ্বার, দেরাদুন, মুসৌরি এগুলো থাকছে, ঋষিকেশ এগুলো থাকছে। হরিদ্বারের থেকেই ওগুলো কভার করা হবে। সেক্ষেত্রে আমাদের যে প্যাকেজ করা হয়েছে হরিদ্বার টু হরিদ্বার 6,500 টাকা করে টিফিল এবং 4 শেয়ারিং রুমের ক্ষেত্রে। নন এসি রুম, নন এসি গাড়ি দেওয়া হবে, আর খাওয়া দাওয়া পুরো দেওয়া হবে। আর তাছাড়াও যারা ট্রেনের টিকিট যে যার মতো কেটে নিয়েছে, এবারে এখন তো ট্রেনের টিকিট পাওয়া যাবে না, সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে ট্রেনের টিকিট দিয়ে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 8,500 টাকা পড়ছে। এবারে আপনারা যদি বেশি লোক হন, আমার সাথে কথা বলবেন, সেখানে যে টিকিট দেবেন উনি যদি কিছু পয়সা কম করে তাহলে কমানো সম্ভব। আর তারপরে এখনও ডিসেম্বরে ঠিক হয়নি। ডিসেম্বরে আন্দামানে আছে আমাদের 26 তারিখ থেকে। ওটা এখনও যেহেতু প্লেনের টিকিটটা যে যার মতো কাটবে আসবে। এখন 4 জন সবে হয়েছে, এর বেশি এখনও হয়নি। আর আমাদের রাজস্থান প্যাকেজ। আচ্ছা, একটু থামাচ্ছি। আন্দামানটা কত করে মাথা পিছু নেওয়া হচ্ছে? আন্দামানটা 22,500 নেওয়া হচ্ছে, প্লেনের টিকিট ছাড়া? প্লেনের টিকিট ছাড়া। আচ্ছা। আর 5 নাইট। আচ্ছা, আর রাজস্থান? আর রাজস্থানে যেটা হচ্ছে, রাজস্থানের প্যাকেজটা 25,500 টাকা করে। আচ্ছা, ওটার মধ্যে থাকা খাওয়া গাড়ি ভাড়া ইনক্লুড আছে? সব। ওটা কত দিনের প্যাকেজ? ওটা 10 দিনের। 10 দিনের। আচ্ছা। আর কাশ্মীরে তো অনেকেই যেতে চাইছে টিউলিপ ফেস্টিভ্যালে যাওয়ার জন্য, এখন থেকেই কিছু লোক নাম লিখিয়েছে। 8,500 টাকা ট্রেনের টিকিট বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, অনেকে এনকোয়ারি করছেন যে কাশ্মীর কি 3 রাত্রি 4 দিনে সম্ভব? মানে ফ্লাইটে গিয়ে ফ্লাইটে আসা খুবই সম্ভব। যারা ব্যবসাদার বা যাদের কাজের ক্ষেত্রে একদিন ছুটি করলে অনেক টাকা লস হয়ে যাবে, তাদের জন্য আমি বলবো অনেকটা সময় বাঁচবে। কারণ আমাদের ট্রেনে করে যাওয়া আসাতে যে সময়টা লস হয়ে যায়, বা জম্মু স্টেশনে নেমে কাশ্মীরে যাওয়ার জন্য 10 থেকে 12 ঘন্টা টাইম লাগে, অনেকটা সময় লাগে। এই সময়গুলো বাঁচাতে গেলে আপনারা ফ্লাইটের টিকিট কাটুন। তাহলে আজকে যখন আপনি সকালে ফ্লাইটের টিকিটে যাচ্ছেন, ওখানে দুপুরে পৌঁছে যাচ্ছেন, ওখানে সন্ধেবেলাটা আপনি সন্ধেবেলা নিজের মতো আনন্দ করলেন, তারপরে আপনি 3 রাত অনায়াসেই ওখানে থাকতে থেকে আপনি কভার করে নেবেন। আবার পরের দিনে দুপুরবেলা খেয়ে দুপুরবেলা 4টের সময় ফ্লাইট আছে, আবার বাড়ি চলে আসতে পারবেন। সুতরাং আপনাদের সময় অনেকটা বাঁচবে, সেটাও সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে আপনি হোটেল এবং গাড়ি সমস্ত কিছু এই অফিস থেকে এসে মানুষ বুকিং করতে পারবে? অফিস থেকে এসে করতে পারবে। তবে শ্রীনগরের ক্ষেত্রে বলে দিই, আপনাদের ওই যেদিনকে আপনি ফ্লাইটে থেকে যাচ্ছেন, গিয়ে নেমে হোটেলে যাচ্ছেন, ওইটুকু আপনি গাড়ি না করে ওখানে লোকাল ট্যাক্সি পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, ওটাই সুবিধা হবে। এছাড়া ম্যাডাম, যারা উত্তরবঙ্গে বসবাস করে অনেকেই কলকাতাকে দেখতে চায়, তা সে ব্যাপারে আপনার কিছু প্ল্যান আছে? হ্যাঁ, সেই ব্যাপারে তো আছেই, আমাদের তো আছেই। মানে বিভিন্ন ব্রাঞ্চ থেকেও অফিসাররা যখন কোনো মিটিংয়ে আসে, তখন তারা তো চাই কলকাতায় থেকে দুদিন। কলকাতার বিশেষ করে তাদের কাছে কালীঘাট, গঙ্গাসাগর এগুলো খুব আকর্ষণীয় বাইরের লোকে। তা সেক্ষেত্রে সবাই আসতেও চায়। বা কলকাতাবাসী বলবো না, কলকাতা থেকে একটু মফস্বলে যাদের নদিয়ায় বাড়ি, কৃষ্ণনগরে বাড়ি, তারাও দেখেছি কলকাতায় এসে ঘুরে। একদিন সকালবেলা বেরিয়ে একটা জায়গায় ঘোরা যায়, পুরো কলকাতা তো ঘোরা সম্ভব নয়, অনেক বড় শহর এবং এখানে দর্শনীয় স্থানটা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন তীর্থস্থান ঘুরবেন, তাহলে তীর্থস্থান স্পেশালভাবেই ঘুরতে পারেন। আর যদি মনে করেন না আমি হেরিটেজ দেখবো, সেটা আলাদাভাবে ঘুরতে পারেন। এরকম অনেক কিছুই দেখার আছে। আবার কিছু কিছু আছে ফান সিটি আরে যেগুলো আছে আপনি আনন্দ উপভোগ করবেন, সেরকমও কেন্দ্র আছে আমাদের এখানে, সেগুলোও করতে পারেন।
সেক্ষেত্রে আমার মনে হয় না একেবারে কলকাতা শহরকে দেখা সম্ভব। যদি মফস্বল থেকে কেউ কলকাতায় এসে দুদিন কোনো ছুটি পেলেন, দুদিন এসে ঘুরে নিন, আবার পরে কখনো 6 মাস পরে আবার দুদিন ছুটি পেলেন, আবার এসে ঘুরে নিন, সেভাবেও আপনারা পার্ট বাই পার্ট এটা তো খুব ভালো জিনিস, মানে পার্টে পার্টে মানুষ পার্টে দেখতে পার্টে পারবে। ঘুরলেই মনে হয় বেশি ঘোরা যাবে। আর ছোটরা থাকলে তো চিড়িয়াখানা, মিউজিয়াম আছে, এগুলো তো দেখেই। আর জাদুঘর দেখতে, জাদুঘর ঘরটাকেই সোসাইটি, এশিয়াটিক সোসাইটি বলে, ওটাও দেখতে পারেন। বা ফান সিটি আছে সল্টলেকে, সেটাও দেখতে যেতে পারেন বাচ্চারা যদি থাকে। আর কেউ কেউ আছে হেরিটেজগুলো দেখতে পছন্দ করে, কেউ কেউ আছে বিভিন্ন মন্দির দর্শন করতে পছন্দ করে, সেগুলো আপনার যেরম হবে। আর এছাড়াও বলবো একটা কলকাতায় নতুন জায়গা বছরখানেক হলো হয়েছে, সেটা হচ্ছে গঙ্গা আরতি। কলকাতায় বিভিন্ন, গঙ্গাটা তো বয়ে গেছে, বিভিন্ন ঘাটে গঙ্গা আরতি হয়, যে একটা নির্দিষ্ট ঘাট বলবো তা না, বিভিন্ন ঘাটে গঙ্গা আরতি হয়, সেগুলোও আপনারা দেখতে পারেন। আর এছাড়াও কলকাতায় বেশ কিছু মানুষ দেখেছি পড়াশোনার জন্য আসে, আর চিকিৎসার জন্য তো আসেই, সেক্ষেত্রেও আপনারা আসতে পারেন। সেক্ষেত্রে যারা কলকাতা আসবেন, আমাদের থাকা বা খাওয়া আনুমানিক কীরকম কী পড়তে পারে একটু যদি অনুমান দিতেন মানুষকে। মোটামুটি 1500 টাকা থেকে রুম ভাড়া পড়বে, ভালো একটু রুম পাবে। আর কিছু আছে আমাদের সল্টলেকে যেখানে গেস্ট হাউসে রান্না করে খাওয়া দাওয়া করা যায়। আর বেশিরভাগ হোটেলগুলোই কিন্তু শুধু থাকার ব্যবস্থা, ওখানে খাবার রেস্টুরেন্ট থাকে বা বাইরে খাবার হোটেল থাকে, খেতে পারে। মানে হোমস্টেতে আমরা যেরকম দীঘা পুরী ঘুরি, সেরকম কলকাতায় কিন্তু হোটেল সংখ্যা কম, যেখানে আপনি রান্না করে খাবেন বাসন থাকা, সেটা কম। তবে আমাদের একটা যোগাযোগ আছে, আমাদের নিজস্ব লিজ নেওয়া নয়, যোগাযোগ করে দিই, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। আচ্ছা, সেখানে যারা কলকাতায় চিকিৎসা করতে বা পড়াশোনার জন্য আসছে বা পরীক্ষার জন্য আসছে, তারা কি থাকতে পারবে? একদম একদম থাকতে পারবে। নিজস্ব আই কার্ডের জেরক্স লাগবে, ভোটার কার্ডে। আপনার এই যে ইউকো ব্যাংক এমপ্লয়িজ ট্রাস্ট ফান্ড অফিসটি রয়েছে, এখানে মানুষ কিভাবে আসবে, কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবে, যদি হাওড়া দিয়ে আসে তাহলে লঞ্চ পার হয়ে ফেয়ারলি ঘাটে আসবে, ফেয়ারলি ঘাট থেকে ওয়াকিং ডিস্টেন্স। আর বাসে করে টি বোর্ডে নামতে পারেন, মেট্রো করে এলে সেন্ট্রালে নামবেন, নেমে পোদ্দারকোট হয়ে টি বোর্ড হয়ে আমার এখানে আসবেন। শিয়ালদা থেকে কোনো বাস আছে সরাসরি? শিয়ালদা থেকে বাস সরাসরি আমার অফিসের সামনে তো আসে না, আপনি লালবাজারের সামনে নামবেন, লালবাজারের পিছন দিকটাই আমাদের অফিস। আচ্ছা। আর সপ্তাহে কদিন খোলা থাকে, কটা থেকে কটা? সপ্তাহে সাধারণত তো প্রতিদিন ব্যাংক যেদিন খোলা সেগুলো দিন খোলা থাকে। যেহেতু ট্রাস্ট ফান্ডের কাজ করতে হয় আমাকে, সেই জন্য আমি দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত এখানে বসি। তার মধ্যে যদি বুকিং সংক্রান্ত বিষয় হয় আপনি আসতেও পারেন। আর অনেক ক্ষেত্রে হয় কি হয়, অনেক মানুষ ফোন করে, কিন্তু ফোন করে কোনটা বিভ্রান্তি করার, কোনটা সঠিক তথ্য জানার জন্য ফোন করছে, এটা আমি নিজেই বুঝতে পারি না। আমি ভীষণভাবে এটা নিয়ে হ্যারাসমেন্ট হই। কারণ কেউ ফোন করে বলছে আচ্ছা আমি 15 তারিখে যাব, 15 তারিখটা যে তারিখ না সংখ্যা সেটা সে নিজেই জানে না। অনেকেই এরম বললো 15 তারিখে যাব, কোথায় যাব কী যাব বলেন, আচ্ছা রুম ভাড়া কত, মানে কোথায় যাবেন, কবে যাবেন, কজন থাকার রুম, এসি না নন এসি, এগুলো বললে না আমি তাহলে সঠিকভাবে আপনাকে, আপনি যে রেটটা জানতে চাইছেন আমি জানাতে পারবো। কারণ একটা সবাই তো বাজেট একটা করে রাখে যে আমি এই বাজেটের মধ্যে ঘুরবো, সেই জন্য রেটটা জানার দরকার হয়। কিন্তু যে রেটটা জানার জন্য আপনাকে সঠিকভাবে তারিখটা বলতে হবে, কোন মাসে কত তারিখে কোথায় যাবেন, কতজন থাকার রুম চাই, সেটা আমাকে বলবেন, তাহলে আমি অবশ্যই জানি। তাহলে আপনি বলছেন মানুষ ফোন করার আগে অন্তত একটা রাফ টাস্ক করে নেবেন, মানে কবে আসবে, কোন ডেটে আসতে চাইছে, কতজন আছে। অনেক ক্ষেত্রে হয় আমি গ্রুপ নিয়ে বাইরে যাই, আমি নিজেও ঘুরতে ভালোবাসি, একদম সাধারণভাবে ভান্ডারে পয়সা জমিয়ে জমিয়ে ঘুরি। সেই হিসেবে আমি নিজেও ঘুরতে চলে যাই, মাঝে মাঝে এত কাজের চাপ থাকে তখন মনে হয় যে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, আমি একটু ঘুরে আসি, আমি ঘুরতে চলে যাই। সেক্ষেত্রে আপনারা আমাকে ফোন করে জেনে নেবেন আমি আছি কিনা। ফোনে যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপ করে দেবেন, কারণ ট্রেনে বাসে আমি অনেকটা লং জার্নি করতে হয় প্রতিদিন অফিস যাওয়া আসার জন্য। সেক্ষেত্রে ট্রেনে বাসে সবসময় ফোন রিসিভ করা যায় না, খুব রিসিভ করি কার কী প্রয়োজন সেই ভেবে, কিন্তু দেখা গেল সে কিছু বলতেই পারছে না, সেক্ষেত্রে আমি ফোনটা কেটে দিতে বাধ্য হই। কারণ ট্রেনে বাসে ফোন ভীষণ চুরি হয়, কানে ফোন নিয়ে কথা বলবো, ফোন চলে যায় অন্য হাতে, সেক্ষেত্রে আমি রিস্ক নিই না। তবে সবাই আমাকে সহযোগিতা করে, সবাই বোঝে বিষয়টা, সেই হিসেবে তারা পরে কথা বলে বা আমি বাড়ি যাওয়ার পরে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, সেইভাবেই আমি সাহায্য করি। তবে একটা মানুষ তো কোনোদিনও সবাইকে সবাইয়ের প্রসন্ন করতে পারে না, তা আমিও সেই জন্য পারি না। যাদের প্রসন্ন করতে পারি না তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখিত। আর ম্যাডাম, আপনার এই যে ইউকো ব্যাংক এমপ্লয়িজ ট্রাস্ট ফান্ড, এটা কি ব্যাংক এমপ্লয়িজদের জন্য না সাধারণ মানুষও বুকিং করতে পারে? সবাই বুকিং করতে পারে, সাধারণ মানুষও পারে এবং ব্যাংকের এমপ্লয়ি ট্রাস্ট ফান্ডও পারে।
কিন্তু এটা সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আমার বুকিং করার বিষয় সব কিছুই কিন্তু ইউকো ব্যাংক এমপ্লয়ি ট্রাস্ট ফান্ডের আন্ডারেই বুকিং, বাইরের কিন্তু কোনো বিল হয় না, বাইরের বুকিং হয় না। আচ্ছা, আর ম্যাডাম আপনাদের সারা ভারতবর্ষেই হোটেল এবং হলিডে হোম বুকিং করা সম্ভব? আমাদের বুকিং করা সম্ভব, কিন্তু অনেকে বলে আমার নিজস্ব আছে, আমার এই আছে, আমিই আসল। ট্যুরিজমের বিজনেস তো অনেক ইন্ডাস্ট্রি করে, অনেকেই করে। আমি আমার নিজস্ব বা আমাদের নিজস্ব একদম লিজ নেওয়া কিনা হোটেল বলবো না। কিছু কিছু হোটেল আছে লিজ প্রপার্টি, আর বেশ কিছু আছে যেগুলো কন্ট্রাকচুয়াল, মানে প্রথমে হয়তো 1 লাখ 2 লাখ টাকা দিল, তাদের সাথে কন্ট্যাক্ট করে নিল, তারপরে বুকিং করে অ্যাডজাস্ট হয়। সেটা অনেকে জানতে চায় বলেই আমি বললাম, এটা তো জানানো উচিত না, তবু আমি বলে দিলাম। আর অনেকেই বলে না যে আমাদের সবগুলো নিজস্ব 50-60টা রুম আছে, হোটেল আছে। 50-60 জায়গায় হোটেল আছে এটা বলা উচিত না, মানে আমার পক্ষে উচিত না, কারণ আমি যেহেতু জানি, বলতে চাই না কারণ আমি, কিন্তু এটা বলা উচিত নয় কাউকে, বিভ্রান্তিতে কাউকে ফেলা উচিত না। আর ম্যাডাম যারা আসবে কত পার্সেন্ট আপনার কাছে অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হবে? আমার এখানে সাধারণত রেটটা কম নেওয়া হয়, সেক্ষেত্রে অ্যাডভান্স হয় না, ফুল পেমেন্টই হয়। কিছু ক্ষেত্রে আমার ভুলভ্রান্তি হয়েছে, সেটাও আমি বলে নিই, কারণ সবসময় সবাই ভালোটা বলে, আমি খারাপটা আগেই বলে নিই আপনাদের। কিছু ক্ষেত্রে কোনো হোটেলে গিয়ে দেখা গেল যে ইলেকট্রিক চলছে না, ইলেকট্রিক যেহেতু নেই সেই জন্য কী হলো, লিফটটা চলছে না, জেনারেটারে পাখা চলছে কিন্তু লিফটটা চলছে না, তাতে মানুষ অক্ষুণ্ণ হয়ে যায় যে লিফট ফেসিলিটি আছে যখন লিফট চালাতেই হবে, আমি জানবো কেন, আমি দেখবো কেন যে আপনার হোটেলে ইলেকট্রিক নেই। যাই হোক, এটা তর্কের বিষয় নয়, আমি আমারই ফল্ট মেনে নিলাম। হ্যাঁ, ওরকম ভুলভ্রান্তি অনেক ক্ষেত্রে হয়ে যায়, কারণ আমি তো সেটা বিলে লিখে রাখিনি যে ইলেকট্রিক না থাকলে জেনারেটারে লিফট চলবে না, সেটা আমি লিখিনি, সেটা আমার ভুলই আমি মেনে নিলাম। এক্ষেত্রে ছোটোখাটো ভুল হয়, তা আপনারা সেটা মার্জনা করে নেবেন এবং করে নেনও। আর ম্যাডাম অনেকেরই বক্তব্য যে তারা বুকিং করিয়েছিলেন আপনার থেকে, কিন্তু বুকিংটা সেই ডেটে ওনারা যেতে পারেননি, ক্যান্সেলেশন চার্জ কি আছে বা ক্যান্সেল করার পদ্ধতি কি আছে একটু জানিয়ে দেবেন। প্রথমত হচ্ছে, যে ধরুন অফিসার টাকা দিয়েছে, সে 50 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং লিজ নিয়েছে, এবারে আমি যাব বলে তাকে টাকা দিলাম, সে তার সঞ্চিত অর্থ দিয়ে লিজ নিয়েছে, এবারে আমি যে বুকিং করার টাকা দিলাম সেটাই বাজার করে খেয়ে নিয়েছে। এবারে আমি যদি তাকে বলি যে আপনি আমাকে টাকাটা ফেরত দিন, সেটা কি পসিবল? সম্ভব না এটা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি তো কন্ট্রাক্টে ওখানে আমার বিলে লেখাই থাকে নো ক্যান্সেলেশন নো অল্টারেশন, তবুও নেগোসিয়েশন করে আমরা কিছু পার্সেন্টেজ কেটে ওদেরকে দেওয়ার চেষ্টা করি। তবে আমি নিজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সবাইকে অল্টার ডেট দিতে বলি। অল্টার ডেটটা একটা অফ সিজনে কীরকম ডেটে আমার রুম খালি আছে, ঠিক আছে আপনার এতদিন লিজ আছে, তার মধ্যে ঘুরে নিন, সেটাই অপশানটা আমার মনে হয় বেটার। এবারে ক্যান্সেল করা কতদিনের মধ্যে মানুষ আবার পুনরায় যেতে পারবে মোটামুটি? ক্যান্সেল করার 6 মাসের মধ্যে, তবে এখন তো বিল্ডিংগুলো 6 মাস করে লিজ হচ্ছে, আগের মতো 5 বছর 10 বছরের লং টাইম লিজ হয় না। সেই জন্য ওই যে অফিসারের লিজ নেওয়া, সেই অফিসারের লিজ যতদিন থাকবে তার মধ্যেই কিন্তু ঘুরতে হবে, কারণ সেই অফিসারকে আপনি টাকাটা দিয়েছেন, সেই হিসেবে ওনার যতদিন লিজ থাকবে উনি সেটাকে অল্টার দেওয়ার চেষ্টা করবে। তার ওভার হয়ে গেলে যে আপনি যদি এক্সকিউজ দেন যে আমার ছেলে মেয়ের পরীক্ষা যেতে পারবো না বা আমি এখন যাব না 1 বছর পরে, সেক্ষেত্রে অসুবিধাটা হয়ে যায়, কারণ পরে যখন লিজ নেবে যে অন্য ব্যক্তি, সেই অন্য ব্যক্তি আপনাকে ওই রুমে থাকতে দেবে কেন? থাকতে দেবে না। এবার আমরা কি করি, অনেক ক্ষেত্রে অ্যাডজাস্ট করি, অনেক দিন রিকোয়েস্ট করছে অন্য হোটেলে হলেও করে দিই, চেষ্টা করি করে দেওয়ার, কিন্তু সব ক্ষেত্রে তো সম্ভব হয় না।